চট্টগ্রামে সিরিজের প্রথম টি-20তে বাংলাদেশকে ৩৯ রানে হারালো আয়ারল্যান্ড। ১৮২ রানের টার্গেটে নেমে ৯ উইকেটে ১৪২ রানে থামে টাইগারদের ইনিংস। সাগরিকায় ব্যাটিং জুজু কাটেনি। যে কন্ডিশনে আয়ারল্যান্ড তোলে ১৮১, সেখানে বাংলাদেশের ধস বড্ড দৃষ্টিকটু। কঠিন টার্গেটে যেমন শুরু দরকার ছিল, হয়েছে তার উল্টো। তানজিদ, লিটন, ইমন তিনজনই এক অঙ্কে আউট। ৫ রানে ৩ উইকেট নেই আডায়ারের জোড়া শিকার। করুণ টপ অর্ডার গোড়াতেই চাপে ফেলে বাংলাদেশকে। সহ অধিনায়ক সাইফও দায়িত্ব নিতে ব্যর্থ। রান খরা কাটানোর প্রথম সুযোগে হতাশ করেন। ইনিংসের স্কোর কার্ড যেন ফোন নাম্বারে পরিণত হয়। পাওয়ার প্লেতে ৪ উইকেট তুলে কার্যত ম্যাচ শেষ করে দেয় আইরিশ বোলাররা। হৃদয় জাকেরের জুটি শুধু ধাক্কাই সামাল দিয়েছে, কোনো আশার সঞ্চার হয়নি। আলোচিত জাকেরের ১৬ বলে ২০ রান। একাই লড়াই চালানো হৃদয়ের ৫০ বলে ৮৩, হারের ব্যবধান কমিয়েছে মাত্র। শেষ পর্যন্ত ৯ উইকেটে ১৪২ রানে গুটিয়ে লজ্জার হার বাংলাদেশের। হতশ্রী ব্যাটিংয়ের আগে বোলিং নিয়েও ভরপুর অস্বস্তি। শরীফুলের ওপর তাণ্ডব চালান স্টার্লিং ও টিম টেক্টর। নাসুমও বাদ যাননি। ৪ ওভারেই ৪০ তুলে আয়ারল্যান্ড। তানজিম, রিশাদ পরপর ২ জুটি ভেঙে মোমেন্টাম দিলেও লাভ হয়নি। টিম টেক্টর ৩২-এ না থামলে বিপদ আরও বাড়ত। মুস্তাফিজ বোলিং করেছে দক্ষতা দিয়ে, বাকিদের বেগতিক অবস্থা। শরীফুলের ৪ ওভারে ৪২ রান খরচ। তানজিমের ৪১ রানে ২ উইকেট। নাসুমেরও ইকোনমি ১০-এর কাছে। প্রথম ১০ ওভারে ৭৭, পরের ১০ ওভারে ১০৪ তুলেছে আইরিশরা। মূল কৃতিত্ব হ্যারি টেক্টরের। ৫ ছক্কা ও ১ চারে ৪৫ বলে তার অপরাজিত ৬৯ রান। সাথে ক্যাম্পার, ডকরেলের ক্যামিওতে বোর্ডে ১৮১। বাংলাদেশের বিপক্ষে নিজেদের সর্বোচ্চ রেকর্ড গড়া সংগ্রহে বাংলাদেশকে লজ্জায় ফেলে সিরিজ লিড আইরিশদের। শনিবার টিকে থাকার সঙ্গে মান রক্ষার চ্যালেঞ্জ লিটনের দলের। কপিল পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম টি-20তে বাজে পারফরমেন্সে নিজেদের ত্রুটি দেখছেন তাওহিদ হৃদয়। চট্টগ্রামের উইকেট যথেষ্ট ভালো ছিল মত তার। পুরো ম্যাচে বড় পার্টনারশিপ না হওয়ার আক্ষেপ হৃদয়ের। উইকেটের কোনো এখানে দোষ দিয়ে লাভ নেই। আমরা নিজেরাই আমাদের এক্সিকিউশনটা ভালো করতে পারিনি। বড় পার্টনারশিপ হতো তাহলে খেলাটা অন্যরকম হতো। কারণ আলটিমেটলি খেলাটা দেখেন আমরা বেশি রানে বেশি ব্যবধানে হারিনি। তো জাস্ট একটা পার্টনারশিপ, ইভেন আমি আর জাকের আলী যখন ব্যাটিং করছিলাম তখনও যদি আমাদের একটা পার্টনারশিপ 70-80 একটা পার্টনারশিপ হতো তাহলে হয়তো বা অন্যরকম একটা সিনারিও হতে পারত। বাংলাদেশ আয়ারল্যান্ড টি-20 নিয়ে আলোচনা করতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাজহারুল ইসলাম। মাজহার, আপনাকে স্বাগত। টস জিতে ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্ত লিটনের, নিশ্চয়ই ডিউ ফ্যাক্টরটা একটা বড় ইস্যু হওয়ার কথা ছিল। টস হেরেও দারুণ ব্যাটিং করে ১৮১ রান করেছে আয়ারল্যান্ড। বাংলাদেশের ব্যর্থতার জায়গাগুলো কোথায় দেখছেন? দেখুন, আপনি ঠিকই বলেছেন যে বাংলাদেশের টস জিতায় কী করা উচিত ছিল। আপনি যদি দেখেন সবশেষ সিরিজটা, সেখানে বাংলাদেশ দল ১৫১ অথবা ১৫৩ এই ২টা রান চেস করতে পারেনি। তো সেখান থেকে শিক্ষা নেওয়া উচিত ছিল যে সেখানেও সন্ধ্যায় খেলা শুরু হয়েছিল। এখন তো ডিউ ফ্যাক্টরটা বেশি। তবে মাথায় রাখতে হবে যে বাংলাদেশ দল একটা ছোট দলের মতো বিহেভ করে যখন বাংলাদেশ দল চেস করতে যায়। মানসিক প্রেশারটা নিতে পারে না, বা প্রত্যেক বলের সাথে রানের যে প্রেশারটা সেটা নিতে পারে না। যদি এটাই মাথায় থাকতো তাহলে অবশ্যই বাংলাদেশ দল আগে টস জিতে ব্যাট নিতেও চেষ্টা করতো, যে বাংলাদেশ দল ১৭০ করুক অথবা ১৬০ করুক, তাহলে সেই রানটা ডিফেন্ড করতে পারবে। কারণটা হচ্ছে বাংলাদেশের বোলিং লাইনটা ভালো, এবং সেই সময়টা উল্টো আয়ারল্যান্ড কিন্তু চাপে পড়ে যেত। তারা যেহেতু নবীন একটা দল, বা তারা বাংলাদেশের তুলনায় এক্সপিরিয়েন্স অনেক পিছিয়ে আছে, সেই দিক থেকে তারা হয়তো ওই সময়টা প্রেশারটা বেশি ফিল করতো। সেই দিক থেকে বলবো যে বাংলাদেশ দল হয়তো বা এখানে ভুল করেছে। আপনি বলছেন যে লিটন দাস বলেছেন হয়তো বা ২০ থেকে ২৫ রান কম দিতে পারতো, বোলাররা একটু ভালো বল করতে পারতো, কিন্তু আমার মনে হয় যে উইকেট ছিল যারা আগে ব্যাট করতো তারা ১৭০-৮০ রান করতোই। হয়তো বা ১০ রান কম করতে পারতো তারা,
যে রান হয়তো বা আমরা ভালো ফিল্ডিং করতে পারতাম, বল করতে পারতাম, তারপর আমি খুব একটা অপরাধ দেখি না, খুব একটা খারাপ কিছু দেখি না যে বাংলাদেশ বোলাররা খুব বেশি বাজে বল করেছে। আমার মনে হয় ব্যাটাররা সেই দায়িত্ব নিতে পারেনি এবং ওই প্রেশারটা নিতে পারেনি, এবং সেই প্রেশারটা যে আসবে সেটা বাংলাদেশ বুঝতে পারেনি। এই জন্য বাংলাদেশ দল টস জিতে আগে ফিল্ডিং নিয়েছে, যেটা আমার মনে হয় যে ঠিক করেনি। মাঝহার, এবার একটু সংখ্যাটাই আপনাকে বলতে চাই, যদিও ম্যাচ আপনি দেখেছেন এবং জানেন। টপ অর্ডারে স্টার্লিং 21, টিম টেক্টর 32, হ্যারি টেক্টর 69, আর বাংলাদেশের টপ অর্ডারে বিপরীতে সংখ্যাটা ছিল 2-1-1। আবারও সেই টপ অর্ডারের যে একটা দুশ্চিন্তা, সেটা যে কোনো ফরম্যাট হোক, কিন্তু যেহেতু আর কিছুদিন, কয়েক মাস পরেই টি-20 ওয়ার্ল্ড কাপ, এই দুশ্চিন্তাটা জেঁকে বসছে কিনা। উইন্ডিজের বিপক্ষেও কিন্তু আমরা বাংলাদেশকে হোয়াইট ওয়াশ হতে দেখেছি এই টি-20 ফরম্যাটে। অবশ্যই না, অবশ্যই বাংলাদেশ দল উইন্ডিজের এগেনস্টে বাজে করেছে একদম। বাংলাদেশ দল 151 রান করেছে একটা ম্যাচে, সেখানেও হেরে গেছে 5 উইকেটে। বাকি 2 ম্যাচের কথা বললামই। সেদিক থেকে আপনি 51-149 থেমে যাচ্ছেন, এবং বাংলাদেশ দল যতই ভালো শুরু করুক, যতই বাজে শুরু করুক, বাংলাদেশ দল 150, 148, 147 এমন রান করে। তো সেই দিক থেকে বাংলাদেশ দল শুধু বোলাররা যেদিন ভালো করে ওই দিনই জিততে পারে, এছাড়া বাংলাদেশ দল কিন্তু কোনো ম্যাচে জিততে পারে না। আপনি খারাপ করলে, হেরে গেলেও কিন্তু ক্যাপ্টেন বা ম্যানেজমেন্ট বলে বোলাররা একটু ভালো করতে পারতো, কিন্তু বোলাররা তো সবসময় ম্যাচ জিতাবেন না। ব্যাটারদের কাজ, আপনি 180 রান চেস করতে যদি না পারেন আয়ারল্যান্ডের এগেনস্টে, তাহলে আপনি কার সাথে চেস করবেন? আয়ারল্যান্ডের বোলিং লাইন আপ বা আয়ারল্যান্ডের মতো দেশের এগেনস্টে যদি আপনি 80 রান চেস করতে না পারেন, তাহলে আপনি কীভাবে আশা করেন যে আপনি ওয়ার্ল্ড কাপে ভালো করবেন, অন্য জায়গায় ভালো করবেন? এবং আপনি যেটা বললেন টপ অর্ডার, আমি এর আগেও বলেছি যে টপ অর্ডারে শুধুমাত্র সাইফ ছাড়া এশিয়া কাপের পর থেকে তেমন আমরা পারফরমেন্স পাইনি, এবং সবসময় ধারাবাহিক পারফরমেন্স পাই না বড় দলের এগেনস্টে। আপনাকে তো ভালো করতে হলে, ওয়ার্ল্ডে একটা ছাপ ফেলতে হলে বড় দলের এগেনস্টে ভালো করতে হবে। বাংলাদেশ দল সেটাই করতে পারে না। আপনি যদি দেখেন সাইফ, ইমন অথবা জুনিয়র তামিম, তারাও কিন্তু ভালো করছে। এমন হারের পরে আরেকটা প্রসঙ্গ চলে আসছে। আপনি নিশ্চয়ই জানেন যে ম্যাচের আগের দিন অধিনায়ক লিটন দাস একটা মন্তব্য করেছেন, সে মন্তব্যের আবার প্রতিক্রিয়া জানিয়েছেন প্রধান নির্বাচক। সেটা হলো দল নির্বাচনে কোচ এবং অধিনায়কের মতামতকে গুরুত্ব দেওয়া হয়নি, আর গুরুত্ব না দেওয়ার মতো ক্ষমতা রাখে হলো নির্বাচক প্যানেল। এই প্রসঙ্গটা নিয়ে অনেক ধরনের আলোচনা হয়েছে। সেই রকম ঠিক ম্যাচের আগে এরকম কোনো প্রসঙ্গের প্রভাব দেখতে পাচ্ছেন কিনা? 100% এই ইম্প্যাক্টটা পড়বেই। আপনি যতই প্রফেশনালিজম দেখান, যতই বল হোক, পড়বে না, 100% পড়বে। একজন ক্যাপ্টেনই দল চালান, যতই বল হোক মাঠে একজন ক্যাপ্টেন দল চালান। সাকিব, তামিম, মাশরাফি, তাদেরও পছন্দের 2 থেকে 3 জন প্লেয়ার ছিলেন, আমরা সবসময় দেখেছি। তাইজুল ইসলামকে কি খেলিয়েছেন? তামিম তো প্রেস কনফারেন্সে বলতেন যে আমার তাইজুলকে দরকার। সাকিব যখন ছিলেন তখনও 2 একটা প্লেয়ার খেলতেন, নাসুমও খেলতেন। যখন মাশরাফি ছিলেন, মাশরাফি বলতেন যে আমার সাব্বিরকে দরকার ছিল না। কিন্তু কেন লিটনের মতো করে রাখা যাবে না একটা প্লেয়ারকে? এটা বড় একটা বিষয়। এবার মাথায় দেখবেন যে যখনই ওয়ার্ল্ড কাপ আসবে, ওয়ার্ল্ড কাপের আগে বাংলাদেশ দল একটা অস্থিরতার মধ্যে পড়বেই। পারফরমেন্স খারাপ করুক বা বাইরের আলোচনা হোক, সব সময় আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এটা আমাদের তৈরি করা, এবং সামনে ওয়ার্ল্ড কাপ আসছে, তারই ধারাবাহিকতা বাংলাদেশ দল এগুলো তৈরি করছে। আমি ঠিক এই প্রসঙ্গটাই আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে যখনই একটা বৈশ্বিক টুর্নামেন্ট আসে, তখনই আমরা দেখি যে মাঠের বাইরের ইস্যুসগুলো অনেক বড় হয়ে যায়। এই বিষয়টা নিয়ে অনেক সচেতন নিশ্চয়ই থাকবে বিসিবি। অনেক ধন্যবাদ মাঝার আপনাকে। অনূর্ধ্ব-17 এশিয়ান কাপ বাছাইয়ে আজ বাহরাইনের মুখোমুখি হবে বাংলাদেশ। চীনের ইয়াংচুং স্পোর্টস সেন্টার স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় শুক্রবার দুপুর 1টায়। টানা 3 জয়ে বড় স্বপ্ন নিয়ে এগোচ্ছে বাংলাদেশ। মোট 18 গোল করার বিপরীতে একটিও হজম করেনি ছোটনের শিষ্যরা। তবে মূল চ্যালেঞ্জ পরের 2 ম্যাচে। বাহরাইনের পর শক্তিশালী চীনের মুখোমুখি হবে লাল সবুজ। এই ছিল আজকের যত খেলায়। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও এক্সে। আমন্ত্রণ পরের আয়োজন।